গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের দাদাকে দিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো দেখো, তোমাদের দাদা শুয়ে আছে আর আমি হচ্ছে গিয়ে ব্লগটা স্টার্ট করছি। কিছু বলবে না? বলো সবাইকে, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো, তোমাদের দাদার জন্য যে দুধ আর রুটি হচ্ছে গিয়ে আমি দিয়েছি ভিজিয়ে খাওয়াবো। আর মেয়ে স্কুলে যাবে। আর এই যে মেয়েকে হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে এরকম করে দিয়েছি, ও খেতে চাইছে না। আর এই যে ওর ব্যাগ ঠ্যাগ গুছানো আছে, ও রেডি হয়ে গেছে। যাই হোক, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমাদের দাদাকে দিয়ে স্টার্ট করছি। এখন প্রায় 10টা বাজে, আমার মেয়ে স্কুলে যাবে। মেয়ে রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, সেটা তোমাদেরকে আমি সন্ধ্যাবেলায় বলবো। এখন হচ্ছে গিয়ে বলছি না কিছু। সন্ধ্যাবেলায় যখন সব কিছু রেডি হবে তখন তোমাদেরকে বলবো, তোমরা জানতে পারবে। আর তোমাদের দাদার সামনে বলছি না, তার জন্য আমি একটু চেপে গেলাম, বলবো সবটাই। আর এই দেখো, মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর আমার সমস্ত কাজ বাজ পড়ে রয়েছে, খাট ফাট সব অগোছালো হয়ে গেছে। তো যাই হোক, আর কালকে সারা রাত আমি একটু ঘুমিয়েছিলাম, মেয়ে সারা রাত জেগেছিল। আমাকে পরে বলল যে মা তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমাকে ডাকিনি। বাবাকে আমি কাত করে দিয়েছি। তারপর ওর বাবাকে আবার কেক খাইয়েছে, রাত্রে জল খাইয়েছে। ও প্রায় 2টো থেকে 5টা অবধি জেগেছিল, আর আমি একটু ঘুমিয়েছিলাম। তো চলো, যাই হোক, তোমাদের দাদাকে খাওয়াই আর মেয়েকে স্কুলে পাঠাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমি এখন তোমাদের দাদাকে ড্রেসিং করব আবার। আর বলো না, মানে বলবো কি, এই যে গ্লাভস পরে নিয়েছি। এখন ওই যে তোমাদেরকে বললামই যে ওই যে প্যাম্পার্স পরাচ্ছি, এখন ড্রেসিং করছি, কিন্তু থাকছে না। কি বলবো বলো, একদিন করছি, প্রত্যেক দিন এখন করে দিতে হচ্ছে। সব জিনিসপত্র নিয়ে বসেছি। দেখো দেখো, সব জিনিসপত্র নিয়ে বসেছি। এখন এই ড্রেসিং করে তারপরে আবার এই জামা কাপড় আছে সব কিছু এই যে ধোবো। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো কাজ বাজ করে নিয়ে। তারপর আর তোমাদেরকে বললাম আজকে একটু স্পেশাল দিন আছে, তোমাদেরকে সেটা সন্ধ্যাবেলায় শেয়ার করব। তো চলো, আমি আগে ড্রেসিং করি, তারপরে আবার কথা বলবো যখন কাজ বাজ করবো তখন। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার ড্রেসিং ফেসিং হয়ে গেছে। তোমাদের দাদার এই যে হাতে এই যে এই ককাপগুলো পরিয়ে দিয়েছি। হাত দুটো তো বেঁকে যাচ্ছে, তার জন্য এই ককাপ দুটো পরিয়ে রেখেছি। আর ওই হাতে যন্ত্রণা করছে, তাই যে কাত করে শুইয়ে রেখেছি। আর এই দেখো, পায়েও ব্যথা করছে, তার জন্য পাটাকেও আমি একটুখানি ম্যাসাজ করে দিই। আর আজকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে বললামই যে একটা স্পেশাল দিন, তোমাদের দাদার হয়তো বা মনে নেই, সামনেই বলছি। তো সন্ধ্যাবেলায় তোমরা সবাই বুঝতে পারবে কি ব্যাপার, কি বৃত্তান্ত বলবো আমি। আবার পরে কথা বলছি আমি। দেখো বন্ধুরা, আমার না এতটা গরম লাগছিল না, যে আমি একটুখানি গায়ে কোনো রকম একটু জল ঢেলে আমি একটু নাইটিটা পাল্টে নিয়েছি। দুপুরবেলায় আবার স্নান করব। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ, আমি হচ্ছে আমাদের এই বাড়ির ব্যাপারটায় ক্লাবের দাদাদের সাথে কথা বলেছি। তারা মিটিং করেছে। মিটিং করার পরে তারা এই সিদ্ধান্ত করেছে, মানে তারা বলতে চেয়েছিল যে ঠিক আছে, যখন মানে এর যে বাবা মা, এরা বলেছে যে আমাকে মাসে
কিছু করে হয়তো বা সে 2000ও দিতে পারে বা 3000ও দিতে পারে, এই টাকাটা দেবে। আর হচ্ছে গিয়ে মানে কেউ কোনো দায়িত্ব নেই। এবার তোমরাই বলো বন্ধুরা, আমি তো এই দায়িত্বর জন্যই একটুখানি চেয়েছিলাম যাতে এইভাবে যাতে মেটে। দায়িত্ব যদি না নেয়, এটা হচ্ছে গিয়ে আমার বেশি কষ্ট হচ্ছে যে সারা রাত আমার জাগা, জামা কাপড়গুলো তোমাদের দেখিয়েছি, আরও যেহেতু চেপে চেপে করতে হয়, আমার খুব কষ্ট হয়। আর আমার ওটুখানি বাচ্চা আছে, তাকে স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, তার মাসিক একটা খরচ আছে, তাহলে আমার 2-3 হাজার টাকায় তো সংসার চলবে না। আর আমি তো তখন আমাকে রান্না বান্না সব করতে হবে বা সব কিছু আমাকে আনতে হবে। তাহলে তোমরাই বলো বন্ধুরা, যে আমার পক্ষে কি করে সম্ভব এখানে একা একা থেকে মানে তোমাদের দাদাকে দেখে আমার মেয়েকে মানুষ করা আমার পক্ষে কি সম্ভব? তো আমার সম্ভব না। আমি এটাই বলেছিলাম, তোমাদের দাদাও বলেছে এটাই, আমাকে আমার ভাগটা বুঝিয়ে দাও। বোঝানোর পরে আমরা আমাদের ঘরটাকে লক করে আমরা আমার বাপের বাড়ি যাব। সেখানে আমার ভাই বোন বাবা মা সবাই আছে, সবাই মিলে আমাকে একটু হেল্প করবে। আমার কষ্টটা একটু কম হবে। যেমন আমার এখন যে চোখ মুখের অবস্থাটা, ওখানে গেলে কিছুদিন একটু সবার মধ্যে থাকবো, আর তাহলে তো কষ্টটাও আমার কম হবে। সবাই আমার মেয়েকে ওখানে ভর্তি করে দিলে আমার বাবা আছে, ভাই আছে, যে যখন টাইম পাবে তখন নিয়ে আসলো বা আমি গেলাম নিয়ে আসতে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এখানে তোমাদের দাদাও আর থাকতে চাইছে না, মানে বলছে এই পরিবেশটা এমন বিশৃঙ্খল মানে তৈরি, এখানে কখনোই থাকা সম্ভব না আমাদের। তার জন্যই আমরা এখান থেকে বেরোতে চাইছি। আর আমি জানি এখান থেকে না বেরোলে আমি কিছুই করতে পারবো না, আমি উঠতে পারবো না। আর আমাকে আমার একা একা এই তোমাদের দাদাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে মানুষ করা সম্ভব হবে না। আর আরেকটা হতে পারতো, যদি দিদি বাড়ি থাকতো, দিদিও এখন বাড়ি থাকে না, দিদিও দিদির একটা কাজে ব্যস্ত থাকে, যেটা সত্যি কথা। মানে কি বলবো, ভীষণই ব্যস্ত। মানে আমি আর দিদি তো আগে একটা সময় খুব খুব সন্ধ্যাবেলা হলে দিদি আর আমি বসা, আনন্দ, সব কিছু নিয়ে আমাদের জীবনটা বেশ অন্যরকম ছিল। কোথার থেকে কি ঝড় এসে পুরো পুরো একদম পুরো তছনছ করে দিল, পুরো একদম মানে এ এ মানে কি বলবে, আর বলে বোঝানোর মতো নেই পরিস্থিতি। তোমরা সবই বুঝতে পারছো। তোমার দাদার সামনে এই কথাগুলো বললে সে কান্নাকাটি করে, কিন্তু তোমাদের দাদা বলেছে যে না, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো, যে কটা দিন আমি থাকবো ওখানেই হচ্ছে গিয়ে আনন্দের মধ্যে থাকতে চাই, এখানে আর আমি থাকবো না। আর আমার কিছু হলে তোমাদের সাথেই হোক, আর আমি তোমাদেরকে ছাড়া থাকবোও না। এটাই তোমাদের দাদার কথা। আর আমিও চাইছি যে হ্যাঁ, তাহলে যতটা সম্ভব এখান থেকে যাই, আর আমি এখানে পরবর্তীতে ভাড়া দিয়ে দেবো, সে কিছু তো টাকা আমার আসবে, সেটাই আমাকে করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব পরিবার আছে। আর বন্ধু, তোমরা হয়তো ভাবতে পারো যে দেখো দিদি হচ্ছে আবার মেহেন্দি পড়েছে, কিন্তু না বন্ধু, বন্ধুরা আমি না রাত্রে শুয়েছিলাম, দেখো নিশ্চয় আমি এরকমভাবে উল্টোপাল্টাভাবে বেকাপ্পাভাবে পরবো না। আমার মেয়ে দেখো কী করে পরিয়ে দিয়েছে। এবার দেখো, ওরও তো একটা শখ থাকে যে না আমি আমার মার হাতে এই করবো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমাকে ধরে ধরে এই করেছে। তো ওর একটু শখ, এগুলো করবে, মার সাথে করবে না তো কার সাথে করবে, কাউকে তো আর পায় না। তো আমি ভেবেছি করলে করুক, যাই হোক যা পারে করুক। আমি ঘুমিয়েই পড়েছিলাম, আমি জানিও না, সকালে উঠে দেখি আমার হাতের অবস্থা এই। তো যাই হোক, করেছে ছোট মানুষ। আর হচ্ছে কি বলো তো বন্ধুরা, আহ, আমার হচ্ছে কথা এটাই যে তোমরা, আমার ইউটিউব পরিবার আছে আমার সাথে, আমি এখান থেকে আমি একটা না একটা দিন দাঁড়াবই, আমি দাঁড়াতে পারবই। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমার স্বামীর জন্য, আমার সন্তানের জন্য আমাকে দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই। সেহেতু কারণে আমি আমি ইউটিউবটাকে আমি বেশি বেশি করে আমি হচ্ছে আর কি মানে চাইছি যে যাতে আমার ইউটিউবের মধ্যে আমি ঢুকে থাকতে পারি। আর আমার হাজব্যান্ডকেও দেখা হবে, মেয়েকেও দেখা হবে, সব দিক বজায় থাকবে, কারণ আমি বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারবো না, 1 নম্বর কথা। হ্যাঁ বন্ধুরা, আর একটা দিদি আমাকে বলেছে যে বোন, এদিক ওদিক কোথাও যেয়ে লাভ নেই, তুমি সোজা টাকা জমিয়ে ভেলুড়ে যাও। একদম ঠিক কথা দিদি, আমি এদিক ওদিক যাওয়ার কোনো প্ল্যানও করছি না। আমার কাছে একদম টাকা নেই এখন। ভেলুড়ে যেতে গেলে নাই নাই করে তো 1.5-2 লাখ টাকার মতো লাগবেই। তা আমার কাছে তো এখন অত টাকা নেই। আমি অলরেডি খরচ করে ফেলেছি প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, সেখানে আমাকে আমার পাড়ার লোকরা অনেক সাপোর্ট করেছে, পাড়ার দাদারা অনেকভাবে আমাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে। আর দিদিদের কথাটা তো আলাদা, দিদিদের ব্যাপারটা, দিদিরা তো আমার আছেই, মানে নিজের বাবা মাও পারবে না যেটা দিদিরা করেছে। তো যাই হোক, সবাই মিলে আমাকে হেল্প করেছে, শুধু এর ফ্যামিলিটা ছাড়া। ওরাও হচ্ছে গিয়ে কিছু দিয়েছিল, কিন্তু আমার সাথে পাশে একদম ছিল না। এটা আমার ভীষণ কষ্ট, তাদের ছেলেকে তারা দেখতে চায়নি, এখনও চায় না।
তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি পুরোটা ডিক্লিয়ারভাবে বুঝালাম, এটুকানি আমার হচ্ছে গিয়ে কথা ছিল। তোমরা প্লিজ আমার সাথে থেকো, তোমরা আমার সাথ ছেড়ো না, আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে একটু আমাকে আমার জায়গাটা একটু করে দাও, যাতে আমি আমার ফ্যামিলিটাকে আমি দাঁড় করাতে পারি, আমার স্বামী সন্তানের জন্য আমার এই লড়াইতে যেন আমি একটু জিততে পারি বন্ধুরা, তোমরা প্লিজ। আর আমার ভিডিওটা, যে ভিডিওটা আমি আগের দিন ছেড়েছি সেটা অত্যন্ত লং হয়ে গেছে, তো তোমরা একটু দয়া করে প্লিজ ওটার জন্য তোমরা হচ্ছে গিয়ে মানে একটু ম্যানেজ করে নিও। এরপর থেকে আর ওরকম ভুলটা হবে না। আমি ঠিক করে আমি বুঝে উঠতে পারিনি, আমি এরপর থেকে আমি ঠিকঠাক করে ভিডিওটা করার চেষ্টা করব। তো পরে আবার কথা বলি, সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো বা আমি সারাদিনটা একটু টাইম পাবো না, যদি পাই আমি আবার একটু শেয়ার করব। তাহলে এখন রাখি, এখন আসছি, আমি আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি হয়তো বা দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিও করব সন্ধ্যাবেলায়, কিন্তু একটা ভিডিও আমি না তুলে পারলাম না, তার জন্য তোমাদের কাছে আসলাম। দেখো তোমাদের দাদা, এই যে কি খাচ্ছ তুমি? তেঁতুল মাখা। তেঁতুল মাখা খাচ্ছ? খেতে ভালো লাগছে? ওই দেখো তেঁতুল মেখে দিয়েছে মানু, জাম মাখা খাইয়েছে, তেঁতুল মাখা খাইয়েছে, আর বাবা খেতে চেয়েছে। দেখি দেখো তেঁতুলটা শেষ হয়ে গেছে, আর বাবাকে একটু তেঁতুল মেখে তাই খাইয়ে দিচ্ছে, বলছে দাঁড়াও বাবা আমি মেখে খাইয়ে দিচ্ছি। ভালো আছে মাখা? কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে। তাই বলছে খুব ভালো হয়েছে। মা মেখেছে না, মা মেখেছে, ছোট মা। আবার ওর বাবাকে মেখে আবার নিজে হাতে করে ওর বাবাকে একটু খাইয়ে দিচ্ছে, আমাকে একটু খাইয়ে দিচ্ছে, বলছে মা তুমি একটু খাও, বাবাকে একটু খাইয়ে দিচ্ছি, তাই করছে বসে। আর তোমাদের দাদা বলেছিল একটু কথা বলবে তোমাদের সাথে, সেটা আমি আবার একটু পরে তোমাদেরকে বলছি ও কী বলতে চাইছে। তো যাই হোক বন্ধুরা, আমরা তিনজনে মিলে সব সময়ের জন্য হাসি খুশি থাকতে চেয়েছি, কিন্তু যাই হোক কোনো কারণে আজকে আমাদের ফ্যামিলিতে এরকম সমস্যা হয়েছে। তো আমি আশা করছি যে একদিন না একদিন ঠিক হয়ে যাবে। আর তোমরাও সবাই আমার জন্য প্রে করছো, তোমাদের দাদার জন্য প্রে করছো যে অবশ্যই ঠিক হয়ে যাবে, একদম সব ঠিক হয়ে যাবে। সবাই ভগবানকে ডাকছো, খুব ভালো লাগছে গোপুসোনাকে ডাকছো। তো তোমরা আমার পাশে সবসময়ের জন্য থাকো, আর আমাকে তোমরা মানে কি বলবো বন্ধুরা, এই যেভাবে সাপোর্ট করছো এভাবে সবাই করতে পারে না। আমি খুব খুশি, তোমাদের কাছ থেকে আমার আর কিছু বলার নেই, তোমরা এইভাবেই থাকো আমার পাশে, তোমরা থাকলে আমি ঠিক এগিয়ে যাব, এটাই আমার কথা। তো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আর আজকে সন্ধ্যাবেলায় তো ব্লগটা অবশ্যই দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটা। তো আশা করি তোমরা দেখো, ভালো লাগবে। তোমাদের দাদাকে আজকে একটা সারপ্রাইজ দিতে চলেছি, আজকে স্পেশাল দিন বলতে চলো আমি দেখাচ্ছি। তোমাদের দাদা এখন অবধি জানে না, জানলে খুব খুশি হবে। এটুকানি তো আমরা করতেই পারি আমাদের তরফ থেকে। তো দিদি কালকে এটা এনে রেখেছে, এখন তোমাদের আজকে বলেছিলাম স্পেশাল দিন, মানে এটাই হচ্ছে স্পেশাল দিন। চলো আমি বলছি, পরের ব্লগে কথা বলছি, চলো দেখি তোমাদের দাদা কি বলে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি বলেছিলাম সন্ধ্যাবেলায় আজকে একটা স্পেশাল ব্লগ আছে, তো তোমরা দেখো, আজকে অবশ্যই ভালো লাগবে। তো আজকে তোমার দাদার সত্যি জন্মদিন, তোমার দাদা জানতো না, ওকে সারপ্রাইজ দেবো বলেও তার মনে নেই। তো দেখো দিদি হচ্ছে কালকে রাত্রে কেকটা এনে রেখেছে, তো সেই কেকটা ওকে সারপ্রাইজ দেবো। তুমি কি বলো, তোমার কি আনন্দ লাগছে এটা? বলো কিছু জোরে। ভালো লাগছে, কিন্তু তোমরা যে এটা করবা, কখন করবা কে জানি, সেটা একটু ভালো লাগছে। তো এই দেখো দিদি হচ্ছে এই যে কেকটা নিয়ে এসছে কালকে আসার সময়, তো ওকে বলা হয়নি যে কেক নিয়ে এসছে বা কিছু। আজকে তোমাদের দাদার জন্মদিন ছিল, তো আমাদের ঘরোয়া মতে যেটুকানি আমাদের করার সেটুকানি আমরা করছি। তো তোমাদের দাদাকে অবশ্যই কেকটা খাওয়াবো আজকে। আর আমার মেয়ে হচ্ছে রেডি করে নিয়ে এসছে, বলছে মা এই যে সেই কেকটা। তো আজকে এই ব্লগের স্পেশাল ডে, আমি বলেছিলাম সকালবেলা আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, তো এটাই হচ্ছে স্পেশাল দিন, তোমাদের দাদার জন্মদিন।
দেখো তোর মধ্যে আছে নাকি। এটাই হচ্ছে মেন কথা যে তোমাদের দাদার আজকে জন্মদিন। তার জন্যই আমি বলেছিলাম যে আজকে ব্লগটা দেখো, খুব ভালো লাগবে, আশা করি তোমাদের দাদাও খুব খুশি হবে। তো তুমি বলো কিছু। আমার তো খুবই ভালো লাগছে। আর আমি বিয়ের পর থেকে চেষ্টা করি ওর একটু এই জন্মদিনটা পালন করা। তো তোমাদের সামনে সেটাই আমি তুলে ধরলাম। আর দাঁড়াও, আমি যখন কেক কাটছি আমি দেখি দিদির মেয়ে আসে নাকি, তারপরে কেকটা কাটছি। বাবা একটুখানি কে করে দিয়ে আসো, তারপরে আমরা কেকটা কাটছি। এবার বন্ধ করে, এবার বন্ধ করে দেবে। বসবো নাকি? দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদার জন্য কেক নিয়ে এসছে দিদি, সেই যে কেকটা। চলো এবার কেটে ফেলি তোমাদের দাদাকে বলে। হ্যাঁ, দাও, এবার করবো কি করে? হাত দাও, আসলে ছুরি দাও, ছুরি দাও। শুরু করলাম। তো আমরা কাটাচ্ছি বসাও তোমাদের না। দাদাকে দিয়ে। বসাও না। ধরতে বাবা, দেখি বসে করে দেখি। বসিয়ে কাটলে ভালো হবে না? হালকা করে একটু। ওরে বাবা রে, মা গো, মা, ধরো। জন্মদিন, জন্মদিন, হ্যাপি বার্থডে। তো তোমাদের দাদাকে সবাই একটু উইশ করো, শুভকামনা জানাতে ভুলো না। 1 মিনিট বন্ধুরা। হ্যালো, হ্যাঁ পিয়া, একটু আসবা না? আসো আসো। তাহলে বন্ধুরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একটু দাঁড়াও, দিদির মেয়ে একটু আসছে, তোমরা একটু ওয়েট করো। ওকে চেনা তো অসম্পূর্ণ, দিদিও যেহেতু বাড়ি নেই। এই জায়গা মনে তো তোমরা একটু দেখতে থাকো। আমি একটু স্টপ করলাম, আবার তোমাদের সাথে আসছি কিছু। পিছনে ওইগুলো থাকলে না, দেখো বন্ধুরা, দিদির মেয়ে চলে এসছে। ওর কাকা সবসময় বলছিল যে দিদি আসলো না, পিয়া আসলো না, ওর ভালো লাগছে না, বলছে দিদির মেয়েকে একটু ডাকো। তো যাই হোক, কেকটা হচ্ছে গিয়ে কাটিয়ে দিচ্ছি। আর ধরো, তুমি ধরো দুজনে, আমি কেক কাটিয়ে দিচ্ছি। তো আমাদের কাছে দিদিরা ছাড়া অসম্পূর্ণ আমরা সবকিছুতেই। আর দিদি তোমাদেরকে বললাম কালকে কেক নিয়ে এসেছিল। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আপু একটু খাইয়ে। তোমার জন্মদিন সবসময় আসুন, আর ভালোভাবে থাকো, এটাই আমি চাই। আর সবাই তোমরা একটু সবাই উইশ করো যেন ও সুস্থ হয়ে যায়, তোমরা তো বলছোই। আর আমাদের সাথে থাকো, এইভাবেই পাশে থাকো, আমরা এটাই চাই। তো ওর জন্মদিন সবসময় এভাবেই আসুক, প্রত্যেকবার আসুক। আর আর আমার দিদির মেয়ের জন্মদিন এই যে জুন মাসের 12 তারিখে, ওকেও সবাই উইশ করে দিয়ে আমি তোমাদের অবশ্যই ব্লগটা দেখাবো। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমাদের পাশে থাকো। আর তোমাদের দাদাকে অবশ্যই শুভকামনা জানিয়ে জন্মদিনের। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম।